দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাজস্ব আয় বৃদ্ধি ও কর ব্যবস্থাপনা সংস্কার নিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদ দেখবার জন্য। এই ছায়া সংসদে সরকারি দলের পক্ষ থেকে যে প্রস্তাবটি করা হবে সেটি হচ্ছে কর ব্যবস্থাপনা সংস্কারের মাধ্যমে প্রত্যাশিত রাজস্ব আয় আহরণ সম্ভব। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে সরকারি দল হিসেবে ঢাকার দল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, এবং বিরোধী দল হিসেবে চট্টগ্রামের দল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের বিতার্কিকরা আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে। আমরা প্রথমেই পরিচয় হয়ে নিতে চাই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ অমিত হাসান আকাশ, মাননীয় ছায়ামন্ত্রী নাজমুস সাদাত মজুমদার এবং মাননীয় সরকারি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাফিস শাহরিয়ার। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা ইয়াসিন আরাফাত সাকিব, মাননীয় বিরোধী দলীয় উপনেতা এস এম আবরার এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ জামিল শাহরিয়ার। এই প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক মণ্ডলী বিচার কার্য সম্পাদন করবেন তাদের সাথে একটু আপনাদের পরিচয় করে দেয়। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাইনুল আলম, পরবর্তী বিচারক আরেকজন সাংবাদিক দৌলত আক্তার মালা, প্রেসিডেন্ট ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও বিশেষ প্রতিনিধি ফিনান্সিয়াল এক্সপ্রেস। এরপরে রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। পরবর্তী বিচারক ডক্টর শাকিলা জেসমি, নিউজ এডিটর চ্যানেল আই। সর্বশেষ বিচারক সাংবাদিক আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও সেক্রেটারি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। বিতর্ক অনুষ্ঠানটি এই ছায়া সংসদটি পর্যবেক্ষণ করে বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মানিত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান এফসিএম। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমরা শুরুতেই আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ অমিত হাসান আকাশকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। অমিত হাসান আকাশ। মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বিতর্ক শুরু করছি। থামুন, সংস্কার কাজ চলছে। ঠিক আজ থেকে 1 বছর আগে শত শত তাজা প্রাণ দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে জীবন দিয়ে গেছে। তাদের একটি চাওয়া ছিল যে দেশকে সংস্কার করা। মাননীয় স্পিকার, আজকের এই বিষয়টি হচ্ছে কর ব্যবস্থাপনায় সংস্কারের মাধ্যমেই প্রত্যাশিত রাজস্ব আহরণ সম্ভব। শুরুতেই চলে যাচ্ছি সংজ্ঞায়নে। কর ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছি কর ব্যবস্থাপনায় একটি দেশের কিভাবে ট্যাক্স সংগ্রহ করে, হিসাব রাখে, করদাতাকে সেবা দেয়, এই জিনিসগুলো, এবং এর সাথে আছে মাননীয় স্পিকার যে আইন বাস্তবায়ন করে এইটা। এবং কর ব্যবস্থাপনার সংস্কার বলতে বোঝাচ্ছি কর ব্যবস্থাপনাকে আধুনিক, দক্ষ, স্বচ্ছ, জনগণের পক্ষে অনুকূল করে তোলার জন্য যেই পরিবর্তনগুলো করব ওই পরিবর্তনকে মানুষ মাধ্যম বলতে বোঝাচ্ছি যে যেই উপায়ে আমরা এই জিনিসটা আসলে সম্ভব করব সেইটাকে মানুষ এই জায়গায় প্রত্যাশিত রাজস্ব আহরণ বলতে বোঝাচ্ছি সরকার তার আয়ের উৎস থেকে যেই পরিমাণ অর্থ পাওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করে তাকে মানুষ স্পিকার। আজকে আমরা যখন আসলে এই বিতর্কটা শুরু করব তখন আমাদের আসলে বুঝতে হবে যে বাংলাদেশের করের যেই পরিস্থিতি, ওই পরিস্থিতিটা বর্তমানে কেমন। মানুষ স্পিকার, বাংলাদেশে বিগত 53 বছরে করের যেই লক্ষ্যমাত্রা, ওই লক্ষ্যমাত্রা মানুষ স্পিকার কখনোই পূরণ হয়নি। আমরা দেখতে পারি 2023-24 অর্থ বছরে 71,000 কোটি টাকার একটা ঘাটতি রয়ে গেছে। 2024-25 অর্থ বছরে যেটা বেড়ে হয়েছে 73,000 কোটি টাকা। মানুষ স্পিকার, এই রাজস্ব যেই আহরণ, এই রাজস্ব আহরণ করতে মোটা দাগে 3টি সমস্যা রয়েছে। যে নতুন করদাতা তৈরি না হওয়া, টিনধারীরা কর না দেওয়া, ধনীরা কর ফাঁকি দেওয়া। মানুষ স্পিকার, আমরা আবার দেখতে পারি এই কর আহরণ যখন আমরা রাজস্ব আহরণটা না করতে পারি তখন আমাদের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। সমস্যা নাম্বার 1, সরকারি উন্নয়ন কাজে ব্যাহত হয়, বৈদেশিক ঋণ নির্ভরতা বাড়ে, বাজেট ঘাটতি তৈরি হয়, আর্থিক বৈষম্য বাড়ে এবং সামাজিক নিরাপত্তা যে খাতগুলো রয়েছে ওই খাতগুলোতে বরাদ্দ কমে যায়। মানুষ স্পিকার, এই জায়গায় এসে যখন আমরা আজকে ডিবেটটা করতেছি তখন আমাদের কিছু আসলে প্রয়োজনীয়তা থাকে। আমরা আসলে কোন কোন জিনিসগুলো আসলে আজকে সংস্কার করব। সংস্কার নাম্বার 1, কর ব্যবস্থাপনায় শিক্ষা ও সচেতনতা, যেই শিক্ষা, ওই যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা আমরা বাড়িয়ে তুলব। সংস্কার নাম্বার 2, প্রযুক্তি নির্ভর সহজ কর পরিশোধ যেই ব্যবস্থা, ওই ব্যবস্থাকে চালু করব। তারপর 3 নম্বর কর আদায়ে জবাবদিহিতা ও দুর্নীতি হ্রাস করবে। এবং আমাদের যে প্রাইমারি আর্গুমেন্ট সেটি এনবিআরকে 2টি ভাগে বিভক্ত করব। নীতি ও ব্যবস্থাপনার যেই 2টি ভাগ, এই ভাগে বিভক্ত করব। দেখেন বাংলাদেশে কর ফাঁকির প্রচলিত উপায়সমূহ কি কি? আয় গোপন করা, যার ফলে কি হয় মানুষকার আমরা দেখতে পারি যে কৃষি খাত কিংবা ফ্রিল্যান্সিং খাতের মতো যেই সেক্টরগুলো আছে এগুলোতে কোনো আসলে কর নির্ধারিত করা নাই, যার ফলে কি হয় তারা ওই যে উপায়গুলো আছে ওই উপায়ে আসলে তারা আয়কর দেখানোর চেষ্টা করে। কিন্তু আমরা কি করব,
আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে ফ্রিল্যান্সিং এর মতো যে সেক্টরগুলো আছে এগুলোতে মানুষকার কর ধার্য করবো, যার ফলে কি হবে তারা আসলে ওই করটা গোপন করতে পারবে না। পরবর্তীতে মানুষকার যেই আরো যেই আরেকটা যেই সমস্যা যেটা হচ্ছে দেখেন মানুষজন আসলে ক্যাশে লেনদেন করে, যার ফলে কি হয় যে অনলাইন যে ট্রানজ্যাকশনের মতো যে রেকর্ডটা ওই রেকর্ডটা পাওয়া যায় না। পরবর্তীতে যে ভুয়া দলিলপত্রের মাধ্যমে আসলে একটা মিথ্যা খরচ দেখানো হয়, যার ফলে কি হয়, যার ফলে সরকার ওই ধরনের একটা যেই তথ্য পাওয়ার কথা এই তথ্যটা পায় না। মানুষকার এই তথ্যগুলো পাবে কিভাবে, যখন আমরা এনবিআর কে ভেঙে একটি নীতি এবং হচ্ছে অন্যটা হচ্ছে ব্যবস্থাপনায় আসলে বিভক্ত করব। দেখেন নীতি নির্ধারকরা কি করবে, নীতি তৈরি করবে যে আসলে আমরা কার থেকে কতটা কর আদায় করব, কার থেকে কিভাবে করটা আদায় করবো। এটা হচ্ছে নীতির মধ্যে পড়ে। এবং ব্যবস্থাপনার যে ব্যাপারটা, ব্যবস্থাপনা হচ্ছে ওনারা করটা আসলে সংগ্রহ করবে। মানুষকার শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই যে আজকে যদি তারা এই বিতর্কে আসলে জিতে যায় তাহলে তাদেরকে আসলে দেখাতে হবে যে বর্তমান যে সংস্থা এনবিআর কে রেখে আসলে কিভাবে যেই বর্তমান যে পরিস্থিতি এবং ভবিষ্যৎ যে চ্যালেঞ্জগুলো আছে ওই ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলোকে তারা আসলে মোকাবেলা করবে। মানুষকার ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী নেতা ইয়াসিন আরাফাত সাকিবকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমি যে বিষয় নিয়ে একটা কন্টেক্সট দিয়ে শুরু করতে চাই। আজকে দেখেন সরকার রাজস্ব যে আহরণ এটা নিয়ে কাজ করছে অনেকদিন ধরে, এবং কর জিডিপির যে অনুপাত সেটা 7.8%, এবং সেই সাথে আজকে আমাদের উন্নয়ন ব্যয়টা যেটা বাড়ছে সেটা আমার উপর দিন দিন চাপ বাড়ছে। আমরা তাদের এই বিষয়ের সাথে একমত, কিন্তু আজকে আমাদের বিরোধীদের ক্ষেত্রগুলো কোন কোন জায়গায় আসলে যত সহজে আমি পলিসি বাস্তবায়ন করার কথা বলি তাত্ত্বিকভাবে যখন আমি এটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে চাই এটা বাস্তবতা অনেক বেশি জটিল, এবং এটি কেবল শুধু কাঠামোগতভাবে যদি আমি সংস্কারটা করি এটা আসলে বাস্তবায়ন হিসেবে আমি সেভাবে করতে পারবো না। আজকে দেখেন আজকে আমার কর কাঠামোতে আমার স্টেক হোল্ডার কারা, আজকে আমার কর কাঠামোর স্টেক হোল্ডার যে আমাদের আয়কর, ভ্যাট এবং কাস্টমার যেসব কর্মকর্তারা আছে তারা, ব্যবসায়ীরা এবং সাধারণ সিটিজেন অর্থাৎ বাংলাদেশের আপামর জনতা, এই যে সবগুলোকে কানেক্ট করা। আজকে তারা আইন প্রয়োগের ব্যবস্থা করছে, কিন্তু এনবিআর কি আসলে আইন প্রয়োগগুলো এতদিন ধরে করছে কিনা, এই বিষয়টা যদি আমি সংস্কার নতুন আরও কিছু আইন নিয়ে আসি, ইমপ্লিমেন্টেশনের বাস্তবতা কতটুক এটা আমি কার্যকর করতে পারবো এবং এটার ইম্প্যাক্টটা আমি কতদিনের মধ্যে পাবো এই বিষয়ে কোনো ধারণা আমার সরকারি দল থেকে আমরা পাই না। আজকে দেখেন সংস্কার জিনিসটা একটা ব্রড টার্মে যদি আমি চিন্তা করি, এটা যদি চলতে থাকে এটা আসলে আমি রেজাল্টটা কবের দিকে পাবো এটার একটা আমার আশাটাও দরকার, এবং ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি আসি এটা কতদিনের মধ্যে আমার ইম্প্যাক্টটা আমার অর্থনীতিতে যোগান দিতে পারবে এই জিনিসটা আমি সরকার দল থেকে আশা করেছিলাম। এবার দেখুন আজকে কর নীতি আপনি করবেন, গ্রহণযোগ্যতা থাকতে হবে জনগণের কাছে। যদি গ্রহণযোগ্যতা না থাকে জনগণ এটা অ্যাকসেপ্ট করবে না। জনগণ যদি অ্যাকসেপ্ট না করে আলটিমেটলি আপনি যতই সংস্কার আনেন কোনো কিছু কাজ করবে না। দুই, দুর্নীতি দমনের কথা আমরাও বলছি, কিন্তু এই প্রায়োগিক জিনিসগুলো শুধু কি এনবিআর এর প্রতি দুদককে আপনার অ্যাক্টিভ করতে হবে, প্রশাসনকে অ্যাক্টিভ করতে হবে, আসলে অ্যাক্টিভ হচ্ছে কিনা, এতদিন ধরে হয়নি কেন, এই প্রশ্নগুলো আপনার তাহলে ওই বিষয়গুলো এই যে স্টেক হোল্ডার যারা এগুলোকে আপনার কালেক্টিভলি সমাধানে আসতে হবে। তিন, আজকে যে আপনার জনগণের অংশগ্রহণ বাংলাদেশের মতো আজকে যে মানসিকতার মানুষ, আপনি আসলে জনগণের অংশটুকু কীভাবে বাড়াবেন, ঠিক কতদিন ধরে আপনি কাজ করলে আপনি কি সেটা 10 বছর কিংবা 20 বছর পরে গিয়ে রেজাল্টটা পাবেন, এই আশাটা আপনার থেকে করতে হবে। করদাতার আস্থা এবং অংশগ্রহণ, এই আস্থা এবং বিশ্বাসটা করের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার গভর্নমেন্টকে কর দিচ্ছি, গুড গভর্নেন্স যদি এই জায়গায় কাজ না করে তাহলে এই জিনিসটা পুরো ফলে যাবে। অর্থাৎ আমার আস্থা যদি না আসে কর দেওয়ার ক্ষেত্রে আপনি যত কিছুই করেন আলটিমেটলি কোনো কাজে আসবে না, তাত্ত্বিকভাবে থেকে যাবে জিনিসগুলা। তারপর দেখুন আজকে লুকানো কর নেবে বাংলাদেশে একটি ব্যবস্থা চালু আছে, কোথায়? সরকারি অফিসে যদি ফাইলের জন্য চা খরচ, হাসপাতালে আন্ডার পেমেন্ট কিংবা চাঁদাবাজি, পুলিশের ভয়, এই যে জনগণ তার যে করগুলা দিচ্ছে, অর্থাৎ সে মনে করতেছে কি আমি সরকারি প্রশাসনকে কর দিচ্ছি, আমি কোনো সরকারিভাবে আবার ট্যাক্স ফাইল করে আবার ওই জায়গায় করটা দেবো, আমি তো অল্পে ছাড় পেয়ে যাচ্ছে। এই যে এই সিস্টেমটা যদি আপনি কোলাবোরেটিভ সিস্টেম যদি করতে না পারেন, সংস্কার যদি ওভারঅল প্রসেস আমি করিও, তাহলে আমার এই যে সিস্টেমেটিক যে দুর্নীতি এটা আপনি বন্ধ করতে পারবেন না। ব্রড টার্মে চিন্তা না করে যে শর্ট ভাবে যদি আমরা আগাই তাহলে আসলে এই ধরনের সংস্কারগুলো আপনার কাজে আসবে না। তা আমি এই প্রস্তাবের বিরোধিতা করছি, এবং শুধুমাত্র কাঠামো বদলালেই হবে না, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিশ্বাস অর্জনের মাধ্যমে আপনার কাজটি করতে হবে, তা না হলে আপনার সবগুলো সংস্কারই ফেল করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা এবার আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় ছায়ামন্ত্রী নাজমুস সাদাত মজুমদারকে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ উপস্থিত সবাইকে। মাননীয় স্পিকার, ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনতাম, সেটা আজকে এসে আবার প্রমাণ পেলাম, সেটা হচ্ছে নাই মামার থেকে কানা মামাও ভালো। আজকে ওনারা নাই মামাটাই দেখা গেলেন। মাননীয় স্পিকার কিভাবে মাননীয় স্পিকার দেখেন, আমরা আজকে বলছি যে আপনার সংস্কার করতে হবে, আপনার একটা এক্সিস্টিং সিস্টেম আছে, এই সিস্টেম হচ্ছে আপনার হচ্ছে না, আপনার 73,000 কোটি টাকা 65,000 কোটি টাকা 70,000 কোটি টাকা একটা ঘাটতি থাকে, আপনার এই ঘাটতি পূরণ করার জন্য আপনার কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আমরা সেই ব্যবস্থাগুলো নিয়ে আসছি, কোন কোন পদক্ষেপ নেওয়া যায় সেগুলো নিয়ে আসছি। অপোজিশন থেকে আজকে আমরা কি শুনি মাননীয় স্পিকার, ওনারা এসে আমাদেরকে বলেন আপনাকে মনিটর করতে হবে, আপনাকে দেখতে হবে, আপনাকে প্রশ্ন করতে হবে, ব্যবস্থা করতে হবে। আরে ভাই আমাকে কি দেখতে হবে, আমাকে ব্যবস্থা তো করতে হবে। ব্যবস্থাটা
কি সেটা বলেন। আমি তো আপনাকে ব্যবস্থা বলতেছি, আমি তো আপনাকে বলতেছি যে আপনাকে হচ্ছে কর নীতি পরিবর্তন করতে হবে, সরকারি অফিসে এগুলো চেঞ্জ করতে হবে, কর আদায় দুর্নীতি বন্ধ করতে হবে, এনবিআরকে 2 ভাগ করতে হবে। আপনি কর দিয়ে যে মানে কর স্পষ্ট করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য যে আমরা ডিজিটালাইজেশন করব, এগুলো করে যে দুর্নীতি বন্ধ হইতে পারে সেগুলো হইতে পারে। মানসিক ওনারা আসলে আমাদের পক্ষে বলে গেলেন। ওনারা আজকে বলে গেলেন যে কর অফিসের সংস্কার আপনি চেঞ্জ করতে হবে, ফাইলের জন্য যে আপনার টাকা দিতে হবে ওটা দিতে হবে। মানসিক আমরা বলে গিয়েছি আপনি ফাইল ডিজিটালভাবে দিবেন, আপনার কর অফিসেই যেতে হবে না, আপনি ডিজিটালভাবে ফাইল দিয়ে দেন না। সেই সংস্কারে ওনাদের সংস্কারের কথা আমরাই বলে যাচ্ছি মানসিক, ওরা আমাদের সাথে এগ্রি করে গেলেন। মানসিক আসি ওনাদের কয়েকটা আজকে ডিবেটে। ওনারা আজকে বললেন কর নীতি জনগণের গ্রহণযোগ্যতা থাকতে হবে। মানসিক গ্রহণযোগ্যতা এখন না থাকাতেই কর দিচ্ছে না সবাই, সেই জন্য আমরা বলতে সংস্কার করেন। জনগণ যখন দেখবে যে একটা সংস্কার হচ্ছে, আমার ভালো কিছু আসতেছে, তখনই তারা গ্রহণ করবে। এক্সিস্টিংটা তো তারা গ্রহণ করতেছে না, তাহলে গ্রহণযোগ্যতার সমাধানটা আমরা দিয়ে যাচ্ছি মানসিকা। আজকে ওনারা বলে সদিচ্ছা বাড়ানোর জন্য হচ্ছে আপনাকে এই করে আপনার সদিচ্ছা দেখাতে হবে, মানুষের সদিচ্ছা বাড়ানো হবে। দেখেন আপনি যখন একটা জিনিস দেখবেন যে আপনার সদিচ্ছা বর্তমান অবস্থায় আসবে না, তো আপনি দেখেন ছাগল মতিউরের মতো তারা ছাগল কিনতেছে 1.5 লাখ টাকা, লাখ লাখ টাকার ফ্ল্যাট কিনতেছে, 4-5টা তাদের বাড়ি আছে। এই মতিউরের মতো লোকজনের এইসব দেখলে, আপনারা হয়তো জানেন মতিউর এনবিআর সেই মতিউরের কথা বলছি, যা ছাগল কাহিনী থেকে সব কারণ আছে। মানুষ যখন দেখবে এনবিআর মতিউরের এত কিছু আছে, মানুষের তো সদিচ্ছা আসবে না। আমরা বলছি যে সংস্কার করব, মতিউরের মতো লোকজনদেরকে আমরা থামাবো, তারা যাতে কারচুপি না করতে পারে, তারা যাতে করের উপরে এত বড় একটা পাওয়ারে না চলে যেতে পারে, তারা যাতে একটা চেক ইন ব্যালেন্সে থাকে, সেই ব্যবস্থা আমরা করব। পুরা বিশ্বের সবচাইতে ইফেক্টিভ ট্যাক্স সংস্থা যদি বলা হয় মানসিক, সেটা হচ্ছে আইআরএস। আইআরএস কিন্তু শুধুমাত্র কর কালেক্ট করে থাকে, তারা ট্যাক্স নিয়ে থাকে, তারা ট্যাক্সের নীতি গ্রহণ করে না মানসিক। অর্থাৎ বিশ্বের সবচাইতে ইফেক্টিভ যে সিস্টেমটা আছে, আমরা সেই সিস্টেমটাকে ফলো করতে চাচ্ছি, ওইরকম একটা সিস্টেমের দিকে যেতে চাচ্ছি মাননীয় স্পিকার। আজকে ওনারা বললেন যে এই সিস্টেম কি আপনার কাজ করবে কিনা, আপনার দেশে হবে কিনা, এই ধরনের কথা। আরে ভাই, আমরা তো সিস্টেম চেঞ্জ করার জন্য একটা পদক্ষেপ নিচ্ছি, আপনাদের সেটা কোথায়? আপনারা কোন পদক্ষেপটা নিচ্ছেন? আপনারা আসলে আমাদেরটাই কোশ্চেন করে গেলেন মাননীয় স্পিকার। 73,000 কোটি টাকা আসলে কত বড় একটা জিনিস, আমার মনে হয় সেটা আপনারা বুঝেন। 73,000 কোটি টাকা দিয়ে যে একটা দেশে কত কিছু করা সম্ভব, কত কিছুতে সেটা অবদান রাখা সম্ভব, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এবং এই 73,000 কোটি টাকা যে আমাকে 1 বছরের মধ্যে এখনই উঠাতে হবে মাননীয় স্পিকার, এটি আজকে সবাইকে বুঝতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ উপস্থিত সবাইকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রীকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলনেতা SM আবরারকে তার বক্তব্য প্রদান করবার জন্য। কর আদায়ে সংস্কার নয়, দরকার নাগরিক আস্থা ও অংশগ্রহণ। জনগণ কর দিতে চায়, বিশ্বাস পেলে না পেলে দে গালি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে আজকে আমাকে মহান বিতর্কের মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমরা খুব সুন্দর আসলে সরকার দলের মন্ত্রীর কথা শুনেছি। আপনার কি ছোটবেলায় ফাটাকৃষ্ট মুভিটা দেখেছিলেন? সেখানে কি হয়েছিল আসলে 7 দিনের একজন মন্ত্রী থাকে, যে কিনা আসলে 7 দিনের মধ্যে পুরো দেশকে আসলে চেঞ্জ করার মেন্টালিটি ধারণ করে মাননীয় স্পিকার। কিন্তু আপনাকে আজকে বিশ্বাস করতে হবে, আপনার কাছে রিয়েলিটিতে বাস করেন, আপনি বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে বাস করেন, যেখানে কিনা আপনি হুট করে আসলে সংস্কার আনতে পারবেন না মাননীয় স্পিকার। আজকে যদি আমি ধরেও নিই আপনি আপনার কান্ট্রিতে সংস্কার আনতে চাই, অবশ্যই আমরাও সংস্কার চাই, সংস্কার একটা ভালো জিনিস। কিন্তু আজকে আপনাকে বুঝতে হবে বর্তমান সময়টা আসলে কেমন সময়। বর্তমান সময়টা ইন্টারিমের সময় মাননীয় স্পিকার। গত বছর ঠিক এই সময়ে আমরা মাননীয় স্পিকার স্বৈরাচার পতন ঘটিয়েছি মাননীয় স্পিকার, এবং স্বৈরাচার পতন ঘটানোর পরে আমরা কি করছি, আমরা ইন্টারিম কিনেছি মাননীয় স্পিকার। কিন্তু ইন্টারিমকে আনার পর আজকে আমরা কি দেখছি, আমরা দেখছি জনগণ আসলে রাস্তায় রাস্তায় আন্দোলন করছে। কেউ বলছে এসএসসি পরীক্ষা দিবে না, কেউ বলতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মানি না, কেউ বলতেছে আসলে ডিপ্লোমা ডাক্তার মানি না মাননীয় স্পিকার। এই যে এতগুলো প্রবলেম আসলে ইন্টারিমকে ডিল করতে হচ্ছে মাননীয় স্পিকার, এই এতগুলো প্রবলেমের মাঝেও আসলে কিভাবে আপনি সংস্কার আনবেন মাননীয় স্পিকার। আজকে আমরা বিশ্বাস করি আপনার এই সমস্যা সমাধানের জন্য এক্সিস্টিং পলিসি ভালো মাননীয় স্পিকার। আজকে আপনাকে বুঝতে হবে আপনার হচ্ছে প্রায় 3.5 লাখ মানুষ হচ্ছে টিন ধারণ করে মাননীয় স্পিকার, কিন্তু কত লাখ মানুষ আসলে আজকে আমার আসলে টিন দেয় মাননীয় স্পিকার, কর দেয় মাননীয় স্পিকার। আজকে দেখা যায় বন্দরে মাননীয় স্পিকার দুর্নীতি হচ্ছে। যেমন ডেইলি স্টার একটা প্রতিবেদনে পাওয়া যায় প্রায় 45 কোটি টাকা ব্যয়ে সমুদ্রে ভাসমান বর্জ্য সংগ্রহের জন্য বে ক্লিনার 1 এবং বে ক্লিনার 2 নামের জাহাজ ক্রয় করা হয়, যা সম্পূর্ণ মাননীয় স্পিকার নন ইনকাম জেনারেটিভ মাননীয় স্পিকার। অর্থাৎ আপনি বন্দরের মতো জায়গায় অনেক টাকা ইনভেস্ট করছেন, যেখানে কিনা আসলে আপনার জিনিসপত্রগুলো কোথায় ইউটিলাইজ হচ্ছে আপনি দেখছেন না। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে এই যে দুর্নীতি হচ্ছে, আপনাকে মনিটরাইজেশন আনতে হবে, আপনার আইন বিভাগকে সচল হইতে হবে, আপনার বন্দরের যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, অফিসার পর্যায়ে আছে, সবাইকে আপনার মনিটরিং এর আওতায় আনতে হবে এবং সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি আসলে তাদেরকে মনিটরাইজেশন এবং জবাবদিহিতার আওতায় আনবেন না, তাহলে আপনার গোড়া থেকে প্রবলেম কখনো সলভ হবে না মাননীয় স্পিকার। আপনি গত 2023 সালেও ইভ্যাট প্রক্রিয়া চালু করেন মাননীয় স্পিকার। ইভ্যাট প্রক্রিয়া চালু করার জন্য আপনি যে যন্ত্রাংশটি মাননীয় স্পিকার
আমদানি করেছেন ওই যন্ত্রাংশ আসলে কতজন ব্যবসায়ী বা কতজন দোকানদার ইউজ করছে আসলে মাননীয় স্পিকার। অর্থাৎ আপনি যদি সংস্কার করতে থাকেন আসলে সংস্কারের ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কোথায়? আজকে আমাদের প্রশ্নটা এইখানে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আমরা আপনাকে কি দেখানোর ট্রাই করি? আজকে যদি আমরা একটা সুন্দর উদাহরণ দিই, অ্যাসালামের মতো কোম্পানিকে আমরা দেখতে পারি। অ্যাসালাম আসলে কি করছে? অ্যাসালাম প্রথমত ডেইলি স্টারের বাংলা প্রতিবেদন অনুযায়ী অ্যাসালাম গ্রুপ 2020-21 অর্থ বছরে 75 কোটি টাকার আয়কর ফাঁকির অভিযোগ উঠেছে। দ্বিতীয়ত গত 3 বছরে 3538 কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে এবং 1,13,259 কোটি টাকার বিদেশে টাকা পাচারের মানুষের অভিযোগ রয়েছে। মানুষকে কিভাবে আসলে আমি জনগণের আস্থা অর্জন করবো? আজকে যখন আপনি একটা ইন্টারিমের অংশ হন, একটা ইন্টারিম সরকার দেখেন, তাহলে আপনার টার্গেটটা কি? জনগণকে স্যাটিসফাই করা। এই যে আপনি আসলে দৃশ্যমান কোনো উন্নয়ন দেখাতে পারছেন না, আমার টাকাটা আসলে যাচ্ছে কোথায়? আমি যদি ধরে নিই আমি বছরের পর বছর ট্যাক্স পে করছি মানুষকে, কিন্তু আমি যখন একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমার ছেলেকে ভর্তি করা যায়, ওখানে কি আসলে আমি পারফেক্ট কোনো শিক্ষা পাই মানুষকে? আমি যখন একটি সরকারি চিকিৎসা সেবা নেওয়ার জন্য যাই মানুষকে, আমি কি পারফেক্ট আসলে কোনো ট্রিটমেন্ট পাই না মানুষকে? অর্থাৎ আপনার আসলে সরকারি প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে দুর্নীতি এক্সিস্ট করে মানুষকে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই ধরনের সমস্যাগুলো মানুষকে সমাধান করতে হবে। আমরা আপনাকে কি দেখানোর ট্রাই করি? আমরা আপনাকে দেখানোর ট্রাই করি গভর্নমেন্ট যে স্কিমগুলো আছে ওই স্কিমগুলো আরো বাড়াতে হবে। কি ধরনের স্কিম? আমরা দেখেছি যে হচ্ছে মানুষকে অ্যাগ্রো ফার্মগুলোতে ভর্তুকি দেওয়া হয়েছে, অ্যাগ্রো ফার্মগুলোর জন্য আসলে বিনিয়োগ করা হচ্ছে মানুষকে। তখন কি দেখা গেছে? তখন দেখা গেছে বাংলাদেশের গ্রামে গ্রামে আসলে অ্যাগ্রো ফার্ম গড়ে উঠেছে এবং একসময় কোরবানি গরুর জন্য যেখানে আমরা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট থাকতাম, এখন দেখা গেছে আমাদের দেশে এত পরিমাণ গরু উৎপাদন হচ্ছে যে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো মানুষকে। অর্থাৎ আপনি যখন এই ধরনের গভর্নমেন্ট স্কিমগুলো চালু করবেন এবং ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করবেন, তখন কি হবে? তখন আসলে ছোট ছোট মানুষকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো উঠে আসবে এবং আপনার মানি মার্কেটে সংযুক্ত হবে মানুষকে। এবং যখন আপনার মানি মার্কেট ভালো হবে আপনার রাজস্ব মানুষকে ভালো থাকবে। আশা করি বিতর্কটা আমরা জিতেই। ধন্যবাদ মানুষ, ধন্যবাদ সবাইকে। আমরা এবার আহ্বান করছি আজকের ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য মোহাম্মদ নাফিস শাহরিয়ারকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আমি খুবই আশাহত। আমি এতটাই আশাহত যে আমার আসলে বলার ভাষা নেই। কারণ আমার আজকে বিরোধী দল সেই আগেই ভালো ছিলাম সেই দলের লোক। কারণ তারা আজকে এতদিন যাবত ধরে, গত 1 বছর যাবত ধরে এত সংস্কার হচ্ছে, তাদের কোনো সংস্কারই তাদের চোখে পড়ছে না। মাননীয় স্পিকার, দেখেন আজকে তারা এই সংসদে এসে কি বলে গেল? তারা শুধু সমস্যা দেখিয়ে গেল। কিন্তু মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আমরা যে মূল সমস্যাটা নিয়ে এসেছিলাম, যেটা সমাধান নিয়ে এসেছিলাম, তাদের কাছে কোনো সমাধান আমরা পাইনি। মাননীয় স্পিকার, তারা দেখিয়ে যায় মাননীয় স্পিকার কিভাবে হচ্ছে মানুষকে ইন্টারিম সরকার হচ্ছে গিয়ে এই সমস্যাগুলো সলভ করতে পারে না। মাননীয় স্পিকার, তারা দেখিয়ে যায় কিভাবে হচ্ছে গিয়ে আজকে আমাদের যে সমস্যাগুলো আছে, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের রাজস্ব বাড়ানোর জন্য যে সমস্যাগুলো, সেগুলো কিভাবে সলভ করতে হবে এরকম কোনো সমস্যা দেখিয়ে দিয়ে যায় না। তারা দেখিয়ে যায় এই সরকারি অমুক খাতের দুর্নীতি, তমুক খাতের দুর্নীতি। অ্যাটলিস্ট মাননীয় স্পিকার আমরা একটা খাতের দুর্নীতি কমানোর চেষ্টা করছি। মাননীয় স্পিকার দেখেন আজকের এই যে বাংলাদেশে দাঁড়ায় আছে আমরা, ওনারা বলে গেল যে যেখানে হচ্ছে কি আমরা নাকি হচ্ছে ভর্তুকির স্কিম বাড়াবো। মানুষকে ভর্তুকির স্কিম তো অলরেডি এক্সিস্ট করে। যেটা অলরেডি এক্সিস্ট করে সেটাকে আপনি আর কি বাড়াবেন, সেটাকে আর কি সংস্কার করবেন? মানুষ স্পিকার দেখেন আজকে ওনারা হচ্ছে গিয়ে যেখানে ওনারা বিতর্ক করতে চাচ্ছিল, বিতর্কের জায়গাটা ছিল হচ্ছে গিয়ে তারা কিভাবে এই সংস্কার ছাড়া তারা হচ্ছে গিয়ে একটা ডিফারেন্ট ওয়ে বের করে যে প্রচলিত সমস্যাটা আছে, সেই প্রচলিত উপায়টা আছে, প্রচলিত উপায়ের মাধ্যমে তারা হচ্ছে গিয়ে এই সমস্যাটা সমাধান করবে। কিন্তু মানুষ স্পিকার আজকের যে তারা এই বিতর্কে কি দেখিয়ে গেল? তারা দেখিয়ে যায় কিভাবে হচ্ছে তারা হচ্ছে গিয়ে আমাদের যে সিস্টেমগুলো আমরা বলছি আমাদের সাথে এগ্রি করে একটা প্যারালাল স্ট্যান্ড পয়েন্ট দাঁড় করে তারা। মানুষ দেখেন আমরা আজকে তার বারবার করে বলে দিয়ে গেলাম যে কিভাবে হচ্ছে যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো আমাদের রাজস্ব আদায় আহরণে দাঁড়াচ্ছে, সেগুলো আমরা কিভাবে সলভ করবো। আমরা যে আজকে এতগুলো সলিউশন দিয়ে গেলাম, তারা যদি আজকে বিতর্কে থাকতো তাহলে তারা অবশ্যই সেই সমস্যাগুলো শুনতে পেতো। নমস্কার দেখেন আজকে আমরা বিতর্কে যা দেখিয়েছি, প্রথমত আমরা দেখিয়েছি কোন কোন খাতে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমাদের সমস্যাগুলো হচ্ছে। যেমন হচ্ছে নমস্কার কেন সমস্যাগুলো হচ্ছে, যে শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে গিয়ে আমরা কর সম্পর্কে কোনো শিক্ষা দিচ্ছি না, আমরা নমস্কার সরকারি বাজেট কোথায় কীভাবে ব্যবহৃত হচ্ছে এই সম্পর্কে জনগণকে কোনো স্বচ্ছতা দিচ্ছি না। তারপর হচ্ছে যে এনবিআর এর মতো যে সংস্থাগুলো, যেগুলো হচ্ছে একপাক্ষিক একটা ক্ষমতা নির্ধারণ করে রাখছে, যারা নমস্কার নিজেই নীতি নির্ধারণ করছে, নিজেই হচ্ছে গিয়ে আবার সেগুলোকে আদায় করার চেষ্টা করছে। এমত অবস্থায় নমস্কার দেখেন আমাদের এনবিআর এর যে ঘাটতিগুলো আছে সেগুলো তারা নমস্কার স্বীকারই করতে রাজি না। অথচ নমস্কার আজকে যদি আমরা এনবিআর এর বাস্তবতার দিকে তাকাই, এনবিআর এর বাস্তবতার কি মানুষ? এনবিআর এর বাস্তবতা হচ্ছে এনবিআর গত স্বাধীনতার পর থেকে আজ অব্দি কখনো তাদের হচ্ছে কি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। মানুষকে দেখেন আজকের এই এনবিআর কেন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে নাই, কারণ মানুষকে এটাই হচ্ছে এনবিআর এর ব্যর্থতা। এখন মানুষকে দেখেন আপনি যেই সংস্থার উপরে আজকে এই স্বাধীনতার পর থেকে এত বছর যাবত যে আপনি একটা ভরসা রাখছেন, আপনি যখন দেখতেছেন এখান থেকে আপনার কোনোভাবেই আসতেছে না, এই জন্য তো মানুষকে আজকের এই বিতর্কে আমরা এই নতুন যে সংস্কারগুলো সেগুলো নিয়ে আসছি। মানুষকে
আজকে মানুষকার দেখেন এই যে এনবিআর যে বিলুপ্তির যে রিজনগুলো সেগুলো আজকে আমি একটু বলি মানুষকার দেখেন মানুষকার যে এই লম্বা একটা সময় ধরে ওরা যে হচ্ছে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ, তারপর মানুষকার আমাদের যে হচ্ছে গিয়ে এনবিআর এর যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো কর আদায়ের ক্ষেত্রে যতটা কার্যকরী বলে ওরা প্রস্তাব করে বা দাবি করে ততটা প্রস্তাব না, বরঞ্চ ওদের হচ্ছে গিয়ে যে ওদের কর যে আদায়ের যে নীতিগুলো সেগুলো হচ্ছে গিয়ে আমাদের জনগণের হচ্ছে স্বার্থের বিরুদ্ধে যায়। মানুষকার তারা হচ্ছে কি আমাদের এখানে একটা খুবই প্রচলিত কথা আছে, সেটা হচ্ছে গিয়ে ভালো মানুষের নাকি কর আদায় হয়রানি বেশি। কেন মানুষকার আজকে দেখেন আপনি যখন নাকি এনবিআর একটা ইয়াতে যাবেন, একটা আপনি কোনো একটা আপনার ফাইল রিটার্ন দাখিল করতে, তখন মানুষকার কি হবে তখন আপনি দেখতে পারবেন মানুষকার আপনাকে বলবে যে অমুক জায়গায় যাও তমুক জায়গায় যাও, এই ফাইল নিয়ে আসো ওই ফাইল নিয়ে আসো, অর্থাৎ মানুষকার যে কর দিচ্ছে আপনি তার হয়রানি বাড়াচ্ছেন। অথচ মানুষকার আজকে আমরা কি করলাম, আজকে আপনাকে এনবিআর অফিসে যাইতেই হবে না, আমরা এনবিআরকে ভেঙে দুইটা এই জন্য স্বতন্ত্র বিভাগ গঠন করতেছি, যেই দুইটা স্বতন্ত্র বিভাগ, একটা বিভাগ হচ্ছে নীতি নির্ধারণ করবে, আরেকটা বিভাগ আদায় করবে, আর যে বিভাগটা আদায়ও করবে সেই বিভাগটার কাছেও আপনার নিজে সশরীরে যেতে হচ্ছে না। কেন যেতে হচ্ছে না? কারণ মানুষকার আপনি ঘরে বসেই প্রযুক্তির মাধ্যমে আপনি আজকে সেগুলো করতে পারছেন। মানুষকার দেখেন তারা আসলে আজকে বারবার যেই বলে যাচ্ছে যে হচ্ছে কি এস আলম, তারপর হচ্ছে আরো অন্যান্য যারা হচ্ছে কর ফাঁকি দিয়েছে, ঠিক আছে। আচ্ছা মানুষ আজকের এই প্রচলিত যে সিস্টেমটা আছে এই সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আপনি এস আলমদের ধরার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছেন, এই প্রশ্ন রয়ে গেল মানুষ স্পিকার। অথচ মানুষ আজকে যখন নাকি আমরা এই একটা নতুন সংস্কারের মাধ্যমে এস আলমদের ধরার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি, মানুষ আজকে তারা হচ্ছে বিপক্ষে বসে আছে, বাগ বেঁধে বসে আছে যে না আপনাদের এটা হবে না, আপনাদের এটা তাত্ত্বিক। মানুষ আজকে যা তা যেই সিস্টেমটা ওরা তাত্ত্বিক বলে দাবি করছে সেই সিস্টেমটা দেখেন মানুষ আজকে বিশ্বের উন্নত সকল কান্ট্রিতে হচ্ছে মানুষ এক্সিস্ট করে। এখন দেখেন মানুষ আজকে এই যে সংসদে এই সংস্কারগুলোর মাধ্যমে আমরা কি পাচ্ছি, আমরা একটা নির্ভেজাল বা দুর্নীতিমুক্ত একটা সিস্টেম পাচ্ছি, যেই সিস্টেমটা মূলত মানুষ স্পিকার আমাদের দিন শেষে আমাদের বাংলাদেশের যে স্বপ্নের বাংলাদেশ যেটা আমরা সবসময় কল্পনা করছি সেই স্বপ্নের বাংলাদেশে মানুষ আমাদের নিয়ে যাবে মানুষ স্পিকার। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ নাফিস শাহরিয়ারকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী লোক সংসদ সদস্য মোহাম্মদ জামিল শাহরিয়ারকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমি যদি আমাদের পক্ষ দলের সরকারি দলের বক্তব্যটা দেখি তাহলে হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি কয়েকটি বিষয় উল্লেখ করে যান। তারা হচ্ছে কর ব্যবস্থাপনায় শিক্ষা বৃদ্ধি করবে, প্রযুক্তি নির্ভর এবং সহজ করবে এবং হচ্ছে দুর্নীতি হ্রাস করবে। মাননীয় স্পিকার, তারা জাস্ট এটাই বলে যায় যে তারা হ্রাস করবে করবে করবে, যে আশ্বাস আমরা গত 15 বছর ধরে শুনে এসেছি, যারা প্রতিফলন আমরা এখন আমাদের সমাজে দেখতে পাই না, তারা সেটাই আবার বলে গেল। মাননীয় স্পিকার দেখেন, আজকে আপনি যখন বলেন যে হচ্ছে কর ব্যবস্থাপনায় শিক্ষা বৃদ্ধি করবেন, এটা কি শুধুমাত্র আপনার এনবিআর এর দায়িত্ব নাকি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব? মাননীয় স্পিকার, অর্থাৎ আপনি যদি এখানে তাদেরকে শিক্ষিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে শিক্ষা খাতটাকে সংস্কার আওতায় আনতে হবে। মাননীয় স্পিকার, তারপর আপনি যদি ধরেন আমাদের একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমরা যেহেতু কর সম্পর্কে জানি না, আমরা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, অর্থাৎ আপনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে ফোকাসটা রাখতে হবে। মাননীয় স্পিকার, অর্থাৎ আপনি শুধুমাত্র এনবিআর সংস্কার অথবা কর ব্যবস্থাপনা সংস্কারের মাধ্যমে পর্যাপ্ত রাজস্ব আপনি ইনকাম করতে পারছেন না। মাননীয় স্পিকার, আপনি বারবার বলছেন প্রযুক্তি নির্ভর সহজ করব। মাননীয় স্পিকার, আপনি যেখানে আজকে কর অফিসগুলোতে 24 ঘন্টা অনলাইনের ব্যবস্থা করতে পারেন না, সেখানে আপনি যখন বারবার বলেন যে প্রযুক্তি নির্ভরতার মাধ্যমে আমরা হচ্ছে দুনিয়ার সবাইকে হচ্ছে অনলাইনের আওতায় নিয়ে আসবো, সেটা আসলে কোনোদিন পসিবল না। মাননীয় স্পিকার, তারপর আপনারা বারবার বলে যাওয়ার চেষ্টা করেন দুর্নীতি হ্রাস করবো। মাননীয় স্পিকার, দেখেন দুর্নীতি শুধুমাত্র এনবিআর এর বিষয় না, দুর্নীতি পুরো একটা দেশের পুরো একটা সিস্টেম, এটা একটা টোটাল সাইকেলের মতো। মাননীয় স্পিকার, দুর্নীতি হ্রাস আপনি যেভাবে বলবেন, দেখেন আপনি আজকে দুর্নীতিটা কোন জায়গায় নাই, আপনি ঠিক আছে এইখানে যদি দুর্নীতি হয় এটার জন্য আপনার মামলা হবে বিচার বিভাগে যাবে, এরপর আইন বিভাগ আছে। তাহলে মাননীয় স্পিকার, আপনি যদি বিচার বিভাগ এবং আইন বিভাগকে দুটাকে আলাদা রেখে শুধুমাত্র এনবিআর সংস্কার অথবা হচ্ছে কর ব্যবস্থাপনা সংস্কার করেন, তবে কোনোদিনও আসলে আপনার যে রেজাল্টের জন্য আমরা কথাটা বলছি সেটা কখনোই সম্ভব না। কিন্তু মাননীয় স্পিকার, আজকে আপনারা বারবার এটা দেখানোর চেষ্টা করেছেন যে কর ব্যবস্থাপনা সংস্কার করব এবং দুর্নীতি হ্রাস হয়ে যাবে। মাননীয় স্পিকার, এটা কখনোই সম্ভব না। তারপর মাননীয় স্পিকার, দেখেন আজকে আপনারা বলছেন আসলে গোড়ায় হাত দিতে হবে। মাননীয় স্পিকার, গোড়ায় যদি আমরা হাত দিতে যাই তাহলে একদম আমাদের সরকারের সেই নির্বাহী বিভাগ থেকে আসতে হবে। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার যে জায়গাটা নাই, এই কারণে মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে যখন সংসদে দাঁড়ায় তার একটা বার্ডেন থাকে যে হচ্ছে তাকে নির্বাচনের আগে যেই শিল্প প্রতিষ্ঠানগুলো তাকে সাপোর্ট দিয়ে আসছে তাদেরকে এখন প্রোভাইড করতে হবে। এই চুক্তির ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠানগুলো তাকে সাপোর্ট দিয়ে আসে। এখন এই সাপোর্টটা কি? এই সাপোর্টটা হচ্ছে কর ব্যবস্থাপনা আমি তাকে ফাঁকি দেওয়ার সুযোগ করে দেবো। এখন মাননীয় স্পিকার, আপনি যদি প্রধানমন্ত্রীকে আপনি জবাবদিহিতার আওতায় না আনেন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য না আনেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনি শুধুমাত্র কর ব্যবস্থাপনার যে সংস্কার করবেন সেটা দিয়ে আপনি আসলে পর্যাপ্ত রাজস্ব ইনকাম করবেন? মাননীয় সভাপতি, এটা কখনোই সম্ভব না। মাননীয় সভাপতি, তারপর দেখেন আজকে যে আইনের বিষয়গুলো আপনারা বারবার বলছেন এনবিআর এর আমরা হচ্ছে মতিউরকে ধরবো। মাননীয় স্পিকার, মতিউরকে ধরার মতো আইন কি বাংলাদেশে আগে প্রচলিত ছিল না?
প্রশ্ন হচ্ছে আমার এই জায়গাতে। মাননীয় স্পিকার, আগে অবশ্যই প্রচলিত ছিল, কিন্তু মাননীয় স্পিকার কখনো এই আইন ইমপ্লিমেন্ট হয় নাই। এই কারণে এখন মাননীয় স্পিকার, আপনি যদি শুধুমাত্র মতিউরকে ধরার জন্য সংস্কারটা করেন, তাহলে মতিউরের যে গডফাদার, যারা আজকে মতিউরকে মতিউর করে তুলেছে, তাদেরকে আপনি কোনোদিন ধরতে পারবেন না। মাননীয় স্পিকার, আজকে দেখেন মতিউরকে মতিউর কারা করে তুলেছে, এই রাজনৈতিক দলগুলোর আন্ডারে সে এভাবে প্রভাবশালী হয়ে উঠেছে। মাননীয় স্পিকার, আপনি যদি রাজনৈতিক দলগুলোকে তাদেরকে জবাবদিহিতার আওতায় না এনেন, রাজনৈতিক সদিচ্ছার মধ্যে না এনেন, তাহলে আজকে কোনোদিন আপনারা যে সংস্কারের কথা বলছেন এটার রেজাল্ট কোনোদিন আসবে না। মাননীয় স্পিকার, দেখেন আপনি আজকে বড় বড় দুর্নীতিবাজদেরকে ধরবেন, এইসব আশ্বাসটা দিয়ে যাচ্ছেন। এই আশ্বাসটা কিন্তু আমরা গত 15 বছরে পেয়েছি, এবং আমরা এই আশ্বাসটুকু চাই না। আমরা চাই আমাদের দেশে যে বিদ্যমান আইন রয়েছে সেটার প্রপার ইমপ্লিমেন্ট। এই ইমপ্লিমেন্টের জায়গায় যখন আমরা তাদেরকে জবাবদিহি করতে পারবো, তবে তাহলে আমরা এই দুর্নীতিটুকু আমরা কমিয়ে আনতে পারবো। মাননীয় স্পিকার, আজকের বিষয়টা ছিল আপনাদের দেখেন কর ব্যবস্থাপনার সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায় করা সম্ভব কি না। মাননীয় স্পিকার, এটা সম্ভব নয়, কারণ আপনি অর্থনীতির সাথে কোলাবোরেশনে গেলেন না, আপনি শিক্ষার সাথে কোলাবোরেশনে গেলেন না, আপনি হচ্ছে আপনার স্বাস্থ্য বিভাগ অথবা হচ্ছে বিচার বিভাগ, নির্বাহী বিভাগের সাথে আপনি যদি সেই সমস্ত কিছু সমন্বিতভাবে সংস্কার করে না আসেন, আপনি শুধুমাত্র একটা জিনিসের সংস্কার করে পুরো দেশের সিস্টেম ব্যবস্থাকে বদলাই দিবেন, এগুলো আসলে আশ্বাসই থেকে যাবে। তাই আমি মনে করি আজকে এই প্রস্তাব সংসদে গৃহীত হওয়া উচিত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দলের মোহাম্মদ জামিল শাহরিয়ারকে। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। আমরা দলের দলনেতাদের যুক্তি খণ্ডন শুনে নিতে চাই, সে কারণে সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ইয়াসির আরাফাত সাকিবকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ। এতক্ষণ পরে এসে আমার একটা জিনিস গভর্নমেন্ট সাইডে যে প্রবলেমটা দেখতে পারি, সেটা হচ্ছে কি তারা রাজস্ব বলতে শুধুমাত্র আয়কর কিংবা রিটার্ন কর এই জিনিসগুলোতে তারা পড়ে আছে। এখানে যে শুধু কাস্টমস নিয়ে পড়ে আছে, এখানে যে সরকারের নিজস্ব এই যে রেল সেবার মতো জিনিসগুলোকে তাই সে দিনের পর দিন লস দিয়ে যাচ্ছে, বিমান সংস্থাগুলোকে দিনের পর দিন লস দিয়ে যাচ্ছে। এই যে শুধুমাত্র রাজস্ব বলতে আয়ও না, খরচ ব্যয় কমানোটাও তার খুবই প্রয়োজনীয়। এই যে 75,000 কোটি টাকা বা 73 যে খরচটা, এই জিনিসটা তার যে এই যে অপ্রয়োজনীয় ব্যয়টা কিংবা ধরাটা, এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এখন এই যে তার যে বিভিন্ন সংস্থাকে সে দিনের পর দিন লাভজনক প্রতিষ্ঠানগুলোকে অলাভজনকভাবে শো করতেছে এবং দেশের অর্থনীতিতে টোটাল রাজস্বে ঘাটতি ফেলতেছে, এই জিনিসগুলো আমরা সরকার দল থেকে দেখতে পাই না, এবং এই জিনিসগুলো কিভাবে মিনিমাইজ করবে এই জিনিসগুলো আমরা দেখতে পাই না। তারপর দেখুন, আজকে তারা রিফরমেশনের ব্যাপারগুলো আমাদেরকে শো করার চেষ্টা করে, কিন্তু রিফরমেশনের পলিসিগুলো নিয়ে আমি যখন শুরুতে কোয়েশ্চেন করে যাই, আসলে আপনি সংস্কার কতদিন মেয়াদি, কি পর্যায়ে, স্টেপ বাই স্টেপ যদি আমাকে অ্যানালাইসিস দিতেন, তাহলে আমাদের বিরোধীদের ক্ষেত্রগুলো আরও খুব সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট হতো। কিন্তু আপনি মোটা দাগে যদি বলে যান আমি এটা করব, আমি সেটা করে ফেলবো, এটা আসলে আপনার তাত্ত্বিকভাবে সম্ভব, কিংবা আপনি অ্যাজাম্পশন করতে পারেন এটা হয়ে যাবে, কিন্তু কাজ করছে কিনা এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার রাজস্ব আদায় হচ্ছে কিনা এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার যে ঘাটতি সেটা মেটাতে পারছি কিনা এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এটা বরঞ্চ না করে আপনি পলিসির পর পলিসি দিয়ে যাবেন, দিন শেষে ফেল করবে, দিন শেষে বলবেন সরি আমি আর পারছি না। এই জিনিসগুলো আপনাকে কানেক্ট করতে হবে। তারপর দেখুন, আজকে যেমন সিটিজেন না, আমরা বারবার বলছি আপনার নাগরিকদের আস্থা এবং রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক দলগুলো চাইলেই কিন্তু আপনার এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারে, এবং জনগণও এই জায়গায় অধিকার। 5 আগস্টের পর আমরা তো কথা বলার স্বাধীনতা পেয়েছি। এখন আমরা যখন বারবার প্রশ্ন করছি, এবং সেই সাথে এটাও চিন্তা করতে হবে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে প্রতিনিয়ত এই সংস্কারের পিছনে আন্দোলন এবং এই জিনিসগুলো দমাতে হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো যদি আপনি করতে গিয়ে আপনি যদি মোটা দেখে আপনার অর্থনীতি জিনিসকে কোনোভাবে যদি স্থবির হয়ে যায়, তখন আপনাকেই কিন্তু এটার খেসারত দিতে হবে। কিন্তু আপনি এই অস্থিতিশীল অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের উদ্যোগ গ্রহণ না করে বরঞ্চ আপনার সমন্বিতভাবে আপনি চেষ্টা করুন। এই সমন্বিত চেষ্টার মাধ্যমে আপনার টোটাল যে রাজস্ব ইনকাম এটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। আজকে আমাদের দ্বিতীয় বক্তা যে স্কিমের কথাগুলো বলে, এগুলো কিন্তু আমরা ছোট ছোট মেয়েদের এগুলো কিন্তু সাফল্য দেখতে পারি, কিন্তু এগুলো বড় পর্যায়ে হয় না, কিংবা কোনো এক অজানা অদৃশ্যের কারণে এই জিনিসগুলো বন্ধ হয়ে যায়, অথবা স্পেসিফিক তাদের দলের মানুষগুলোই পায়। এই যে স্পেসিফিক দলের মানুষগুলো পায়, কিংবা বিভিন্ন স্কিমগুলো যে আমরা এই যে আমাদের 10 মিনিট স্কুলের মতো জিনিসগুলো স্পেসিফিক মানুষগুলোই পায়, অন্যান্য স্টার্ট আপগুলো গড়ে উঠছে না। এই যে স্মল এন্টারপ্রাইজগুলো যখনই গড়ে উঠবে, আপনার আসলে চিন্তা করতে হবে না, আপনার অটোমেটিক্যালি দেশের অর্থনীতি যখন বাড়বে তখন আপনার এই যে এনবিআর এর রাজস্বটা বেড়ে যাবে। এবং শুধুমাত্র কর না, এই জায়গায় সরকারের অন্যান্য অনানুষ্ঠানিক করগুলোর দিকেও আমার নজর দিতে হবে। এই বিষয়গুলো সরকারি দল থেকে আমরা দেখতে পাই না। অনানুষ্ঠানিক করের ব্যাপারে আমি কি ব্যবস্থা নিব? 85% মানুষ কর দেয় না অনানুষ্ঠানিক করের মধ্যে, এই আওতায় তারা কিভাবে কানেক্ট করবে এই জিনিসগুলো আমরা সরকারি দল থেকে দেখতে পাই না। এর ফলে আপনি যে সংস্কার তাত্ত্বিকভাবে করবেন, কিন্তু আপনি আসলে কোনো ধরনের রেজাল্ট না। আমি মনে করি এই বিতর্কটা তারা জিততে পারে না, আমাদের পক্ষেই আসে। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা ইয়াসির আরাফাত সাকিবকে। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ অমিত হাসান আকাশকে পুনরায়
ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। সারা অঙ্গে ব্যথা আমার, মলম লাগাবো কোথায়? মাননীয় স্পিকার, মলম আপনি কোথায় লাগাবেন এই জায়গাটা আমরা দেখাই দিয়ে যাচ্ছি। আপনার দেশে এত এত দুর্নীতি আছে, আপনার দেশে এত এত যেই ফলগুলো আছে ওই ফলের একটা সলিউশন আমরা দিয়ে যাচ্ছি, যে একটা আপনার যে রাজস্ব আহরণ হয় এই রাজস্ব আহরণের যেই সিস্টেমটা এইটাকে আপনি চেঞ্জ জানেন, এই চেঞ্জের মাধ্যমে আপনি আপনার দেশে যে বাকি সমস্যাগুলো আছে এটাকে মিটিগেট করতে পারবেন। মাননীয় স্পিকার, তারা আজকে কথা বলতেছে ওই 15% নিয়ে, কিন্তু মাননীয় স্পিকার আমরা আজকে কথা বলতেছি যে আপনার রাজস্বর যে 85% আসে যে আপনার আয়কর থেকে, এই আয়কর নিয়ে আমাদের দেখতে হবে কোনটা আসলে অ্যাক্টিভ চয়েস কোনটা প্যাসিভ চয়েস। মাননীয় আমাদের আজকে অ্যাক্টিভ চয়েস হচ্ছে এই 85% এবং প্যাসিভ চয়েস হচ্ছে ওই 15%। মাননীয় এটা তাদেরকে বুঝতে হবে আজকে। কিন্তু মাননীয় তারা আসলে দেখেন বলে যায় যে দেখেন আমরা আসলে মানুষের মধ্যে ওই যে বিশ্বাস, ওই বিশ্বাসটাকে নিয়ে আসবো, তারা ওই বিশ্বাসের ফলে আসলে কর দিবে। মাননীয় আপনার ওই বিশ্বাস আনার জন্য আপনি যে প্রসিডিউরগুলো ফলো করবেন ওইটা একটা চেঞ্জ। আমরাও বলতেছি আমরা ওই চেঞ্জগুলো আনতে চাই, আমরা চাই যে সংস্কারগুলো আনতে। মাননীয় তারা বলে যায় যে দেখেন তারা আসলে বিভিন্ন যেই সংস্থাগুলো আছে কিংবা যেই আসলে বিচার বিভাগ, আইন বিভাগ, তাদের মধ্যে একটা সমন্বয় তৈরি করবে। মাননীয় তারা আসলে সংস্কারের কথা বলে যাচ্ছে যে বিচার বিভাগ, আইন বিভাগ কিংবা এনবিআর এর মতো যেই সংস্থাগুলো আছে তাদের সমন্বয় তৈরি করবে। এবং মাননীয় এটা কিভাবে সম্ভব, যেটা মাননীয় বর্তমানে নাই, আপনি যদি এটা নতুন করে করতে যান তার মানে ওইটা সংস্কার। মাননীয় তারা আজকে সংস্কারের পক্ষেই কথা বলে যাচ্ছে। মাননীয় পরে দেখেন তারা আসলে কি বলে যায়, তারা বলে যায় যে রাষ্ট্র আসলে উন্নত হতে আসলে আয়করের প্রয়োজন নাই কিংবা রাজস্বের প্রয়োজন নাই। মাননীয় তাদেরকে বুঝতে হবে যে একটা রাষ্ট্র আসলে তার যে অবকাঠামো কিংবা যেই কাজগুলো করে ওই কাজগুলোর যেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছে তারা আসলে টাকাগুলো কোথা থেকে পায়, তারা আসলে তার এই রাজস্ব থেকে মাননীয় ওই টাকাগুলো পায়। আপনি যদি আপনার এই 73,000 কোটি টাকা আপনি 2024-25 অর্থ বছরে পেয়ে যেতেন, আপনি মেট্রো রেলের মতো আরো কতগুলো প্রজেক্ট করতে পারতেন, আপনি পদ্মা সেতুর মতো আরো কতগুলো সেতু করতে পারতেন। মাননীয় এটা তাদেরকে বুঝতে হবে। মাননীয় তারা আসলে এইরকম একটা লোক, আন্দোলন যদি আমরা 24-এর আন্দোলন যদি না করতাম তাহলেই ভালো হতো। মাননীয় তারা আসলে এই দলের লোক। কেন বলছি মাননীয় এই দলের লোক? দেখেন তারা বলে যায় যে আগে যেটা সম্ভব হয় নাই বর্তমানে ওইটা সম্ভব হবে না। মাননীয় আগে যেটা সম্ভব হয় নাই ওই ফ্যাসিস্টকে আমরা মাননীয় হাঁটাইছি। মাননীয় ফ্যাসিস্টকে হাঁটানোর জন্য মাননীয় আমাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। মাননীয় আমরা মাননীয় দেশের জনগণ সচেতন হয়েছি, জনগণ সচেতন হয়ে মাননীয় এটাকে হাঁটিয়েছি। মাননীয় এই দেশের জনগণকে আমরা আবার সচেতন করব যেন তারা কর দেয়। মাননীয় এই করের জন্য মাননীয় আমরা যে শিক্ষাদান ওই শিক্ষাদানের ব্যবস্থাটা করবো। মাননীয় তারা আসলে দেখেন কিভাবে কি বলে যায়, তারা বলে যায় যে আসলে আমরা আসলে কোনো ইমপ্যাক্ট অ্যানালাইসিস দেখাই না। আমাদের সবথেকে বড় ইমপ্যাক্ট অ্যানালাইসিস হচ্ছে আমাদের জুলাই আন্দোলন, আমাদের বুকের তাজা রক্ত। কিন্তু তাদের পক্ষ থেকে আজকে তারা কোনো ইমপ্যাক্ট অ্যানালাইসিস দেখায় না। কিভাবে দেখায় না দেখেন, তারা বলে যায় যে সমন্বয়টা করবে, কিভাবে করবে তারা কি একবারও বলছে? তারা বলে নাই। তারা বলে যায় যে দেখেন আপনার যে হাসপাতালে গেলে আসলে অব্যবস্থাপনা, হাসপাতালে গেলে যে আপনার অব্যবস্থাপনা এইটা কি আসলে এনবিআর দেখবে? এইটা এনবিআর দেখবে না। এইটা আপনার অন্য সংস্থার কার। আমরা আজকে কার কথা বলতেছি? আমরা আজকে বলতেছি যে কর, ওই করটাকে নিয়ে আপনি রাজস্ব কিভাবে আহরণ করবেন ওইটাকে নিয়ে। আজকে দেখেন আপনার কাছে আসলে দুইটা চয়েস ছিল। আপনি আসলে আপনি ধরেন একজন সমন্বয়ক, আপনি আসলে যেই ফ্যাসিস্টের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে হাসিনাকে দেশে রাখবেন, এবং আরেকটা চয়েস হচ্ছে আপনি জনগণের সাথে থাকবেন। আমরা ওই কোটি টাকা বাদ দিয়ে আমরা হচ্ছে জনগণের পক্ষে থেকে জনগণের কাজ করতেছি। আমরা ওই মতিউরের মতন লোকদের সাথে নাই। যেন এইরকম আরো মতিউর যেন নাও গড়ে উঠতে পারে, তার ফলে জন্য আমরা কি করতেছি, তার জন্য আমরা এনবিআর এর মতো যে সংস্থা এটাকে দুটি ভাগে বিভক্ত করতেছি, যেন তারা নিজে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করতে পারে। তারা একজন নীতি প্রণয়ন করবে, আরেকজন এটাকে বাস্তবে রূপান্তর করবে। যার ফলে কি হবে, যার ফলে আপনি চাইলেই বলতে পারবেন না আচ্ছা তোমার কর আমি 2 কোটি টাকা করে দিচ্ছি, তুমি আমাকে 10 লাখ টাকা দিয়ে দিও। এটা করার চান্স নাই, কেননা একজন হচ্ছে নীতি বাস্তবায়ন করবে, একজন নীতি প্রণয়ন করবে। এইখানে হচ্ছে আপনার আসল গেমটা। পরবর্তীতে যেই দেখেন আমরা আসলে কর আদায় যেই জবাবদিহিতা ও দুর্নীতি রাজ এইটাকে মানুষকে দেখাচ্ছি যে আপনার আসলে যখন ওই করটা দিতে হবে আপনি ওই করটার জন্য জবাবদিহিতা দিবেন। আপনি যখন বলবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে দেখো তোমার এই রেস্টুরেন্টের জন্য তোমাকে টাকা দিতে হবে, এই তোমার 10 মিনিট স্কুলের জন্য তোমাকে টাকা দিতে হবে, তখন জনগণ বুঝবে, তখন জনগণ জবাবদিহিতা দিবে। এই জিনিসটা তারা আজকে বুঝছে না। ধন্যবাদ। সর্বশেষে একটাই কথা বলতে চাই, জুলাই আমরা যদি বেইমানি না করতে যাই তাহলে আমাদের এই সংস্কারটা প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতাকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আসলে এই যে কর ব্যবস্থাপনা সংস্কারের মাধ্যমে প্রত্যাশিত রাজস্ব আহরণ করার যে বিষয়টি, আসল গেমটি কোথায়, সেই গেমটি কিন্তু আমরা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের এনবিআর এর চেয়ারম্যান মহোদয়, আমাদের অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় সবাই কিন্তু সেই গেমটাই খেলতে চায়।
কারণ গেমটা আসলে হচ্ছে গিয়ে কর ব্যবস্থাপনা এবং কর নীতি, এটা দুটাকে দুভাগে যদি ভাগ করা সম্ভব হয় তাহলে আমাদের যে অনৈতিকতা, অনিয়ম, সেগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারবো। এবং সে কারণের জন্যই কিন্তু এনবিআরের পক্ষ থেকে এই দুটি বিভাগে ভাগ করবার কথা বলা হচ্ছিল। একটা বিষয় এখানে মাননীয় এনবিআর চেয়ারম্যান মহোদয় আছেন, কেন এই সংখ্যাটা তৈরি হচ্ছে, কেন মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে? বলা হচ্ছে যে এনবিআরে যদি এই দুভাগে বিভক্ত করা হয় তাহলে প্রশাসন ক্যাডারের যে আধিপত্য, সে আধিপত্যটা সেটা বেড়ে যাবে। এনবিআরের যারা কর কর্মকর্তা রয়েছেন, কাস্টমস কর্মকর্তা রয়েছেন, ভ্যাটের কর্মকর্তারা রয়েছেন, তারা তাদের পদায়ন বা পদোন্নতিতে সেখানে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এখন যেমন এনবিআর বা কাস্টমস বা আমরা ভ্যাটে দেখি সেখানে মেম্বার বা মেম্বার থেকে থাকেন, সেই মেম্বার কিন্তু দ্বিতীয় গ্রেডের বা প্রথম গ্রেডের মেম্বার হয়ে থাকেন, সচিব মর্যাদার মেম্বার হয়ে থাকেন। সো এখানে কিন্তু আমরা ভাবছি যে এনবিআর কর্মকর্তাদের মধ্যে যে সংখ্যাটা কাজ করে, যদি এটি দুভাগে বিভক্ত হয়ে যায় তাহলে তারা যেভাবে সম্মানের সাথে তাদের পদোন্নতি পেত, সেই পদোন্নতি ভবিষ্যতে পাবে কিনা সেই জায়গাটা তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি করছে। এবং তারা মনে করে যে প্রশাসন ক্যাডারের যে আধিপত্য, সে আধিপত্য যদি বাড়ে তাহলে তাদের যে কর্মক্ষমতা, তাদের যে তারাও তো বিশেষ ক্যাডার, ভালো ছাত্র, ভালো অবস্থা তারা সেখানে জয়েন করেছে, সেই জায়গাটা হতাশা তাদের মধ্যে দূর হচ্ছে। তাই আমি মনে করি যে আমাদেরকে এই সংস্কার কার্যক্রমের অর্গানোগ্রামটা কি হবে, কে কোথায় বসবে, সেটি কিন্তু আমাদেরকে, আমরা আশা করবো অর্গানোগ্রামটা ঘোষণা করলে বা অন্ততপক্ষে জানালে আজকে যারা এনবিআর এর মধ্যে এই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে তাদের মধ্যে হতাশাটা কিছু দূর হতে পারে। আমরা একটা বিষয় সেটা বলতে চাই যে রাজস্ব প্রশাসন এবং আমাদের যদি আমাদের প্রশাসনিক কাঠামো যেটা রয়েছে, এদের মধ্যে বিরোধ সৃষ্টি করবার যে পায়তারাটা, সেটি কিন্তু আমরা প্রায় সময় লক্ষ্য করি। যিনি প্রশাসন কাঠামো রয়েছেন তিনি কিন্তু কোনোভাবে রাজস্ব কাঠামোর কোনো শত্রু নয়, আবার রাজস্ব কাঠামো যিনি রয়েছেন তিনিও কিন্তু প্রশাসন কাঠামোর কারো শত্রু হওয়া উচিত নয়। আমাদেরকে প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে দায়িত্ব অবহেলা যে কোনো পর্যায়ের কর্মকর্তা কর্মচারী কিন্তু সেখানে করতে পারেন। সে কারণে আমরা মনে করি একটা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যে কর আহরণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহি করবার জন্য যে দুটি বিভাগে বিভক্ত করবার যে সরকারের যে চেষ্টা, সেই চেষ্টার সাথে সকলকে কিন্তু একসাথে কাজ করবার জন্য আহ্বান জানাতে চাই। তবে একটা বিষয়, কর ব্যবস্থার দুর্বলতা, বৈষম্য, দুর্নীতি, অন্যায্যতা, রাজনৈতিক হস্তক্ষেপ, এগুলি রেখে কিন্তু আমরা সঠিক কর আদায় কিন্তু কোনোদিন আমরা করতে পারবো না। এবং আমরা করদাতাদের মধ্যে বেশিরভাগ সময় দেখি যে একেবারে ছোট করদাতা থেকে আমরা বড় করদাতা পর্যন্ত প্রায় করদাতার একটা অভিযোগ যে তিনি এনবিআর এর কর্মকর্তার দ্বারা হয়রানি হচ্ছেন। আমি জানি না, স্যার কিন্তু মাঝে মাঝে বলে থাকেন, আমিও আজকে বলি যে এনবিআর কিন্তু অডিট একটা বড় ধরনের যক্ষার মতো সেখানে আমরা ধারণ করতে দেখতে পাচ্ছি। অডিটের নামে একেবারে ছোট ছোট ফাইল, যিনি হয়তো সামান্য কিছু ইনকাম করেন তারও অডিটের কথা বলা হয়, যিনি বিশাল বড় ফাইল তারও অডিটের কথা। বছর বছর প্রতি বছর যে অডিটের নামে যে এক ধরনের জালিয়াতির মাধ্যমে যে এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে, তারা সেখানে তাদের যদি নির্দিষ্ট অঙ্কের তারা নেগোসিয়েশন হয়ে যায় তাহলে সেই ফাইলটি অডিট হয় না। আমি বলবো না যে কর্মকর্তারাই শুধু জড়িত, সেখানে দেখা যাচ্ছে যে সেই ফার্মের বা সেই প্রতিষ্ঠানের যিনি আয়কর কর্মকর্তা রয়েছেন তিনি তার সাথে জড়িত, কম্পিউটার অপারেটর যিনি হচ্ছে গিয়ে আয়কর বিভাগে কাজ করেন তিনি জড়িত, ক্লার্ক জড়িত। তারা এক ধরনের এই যে করদাতাদের মধ্যে যে অডিটের নামে একটা অস্থিরতা তৈরি করে রেখে একটা উৎকোচন গ্রহণ করবার যে প্রবণতা, সেটি কিন্তু আমাদের করদাতাদের মধ্যে আমাদেরকে ব্যথিত করে। আমরা মনে করি যদি কাউকে অডিট করতে হয় অডিট করবে, কিন্তু প্রতি বছর বছর অডিটের নামে এক ধরনের হুমকি দিয়ে পরবর্তীতে সে অডিট না করা, নেগোসিয়েশন করে ফেলা, সেটি কিন্তু আমাদের জন্য মোটেই ভালো না। আমাদের দেশের সবচেয়ে বড় দুঃখবোধের জায়গাটা হচ্ছে 80% মানুষই কিন্তু আমরা কর দেয় না। এদেশের বিত্তবান যারা, তাদের অনেকেই আজকে বড় বড় সুপার শপ রয়েছে, বড় বড় দোকান রয়েছে, সবাই কিন্তু আমরা দেখতে পাই বেশিরভাগই কিন্তু কেউ ভ্যাট ফাঁকি দিবে, ভ্যাট দিবে না, সেই জায়গার মধ্যে প্রত্যেকের এক ধরনের কর্মকাণ্ড থাকে। সঠিক ভ্যাট ধরলেই কিন্তু তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়, তাদের মধ্যে আমরা যদি বড় বড় বাণিজ্যিক যে অর্গানাইজেশনগুলি তাদের মধ্যে বলে হতাশা তৈরি হয়, তারা নানা রকম সভা সেমিনার করে। তো আমরা যদি সঠিকভাবে ভ্যাট না দেই, কর না দেই, তাহলে আমার এই দেশটাকে আমি উন্নত করবো কীভাবে? সুতরাং আমাদেরকে যে 80% মানুষ যে কর না দিবার যে প্রবণতা, সেখান থেকে বেরিয়ে আসতে। দুঃখের বিষয় যে আমাদের নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে কিন্তু আমাদের দেশের মানুষরা কর কম দিয়ে থাকে। আমাকে নেপাল থেকে কর কম দেওয়ার মতো আমাদের দেশের মতো অবস্থা, পাকিস্তান থেকে কর কম দেওয়ার মতো কি আমাদের দেশের মতো অবস্থা? যে শ্রীলঙ্কায় এত বড় ঘটনা ঘটে গেল, তাদের মতো অর্থনৈতিকভাবে তাদের যে অবস্থা চলছে, তাদের চেয়ে কি কর কম দেওয়ার মতো আমাদের সক্ষমতা? সুতরাং এই যে কর দেবার ক্ষেত্রে আমাদের আগ্রহ তৈরি করার জন্য আমাদেরকে এনবিআর এবং সংশ্লিষ্ট সকলকে আমাদের কাজ করতে হবে। আজকে সম্মানিত প্রধান অতিথি মহোদয় আছেন, আমরা সবসময় বলি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়ে গেছে, কিন্তু আমরা যদি সেখানে সঠিকভাবে দেখি যে ট্রেড বেসড মানি লন্ডারিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে যে পরিমাণের টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে, আপনার হুন্ডির মাধ্যমে কত টাকা পাচার হয়েছে। আজকে আমি
যদি কয়লার কথা বলি, আমি ফার্নেস ওয়েলের কথা বলি, সারের কথা বলি, জাহাজ ভাঙা শিল্পের কথা বলি, আমরা ক্যাপিটাল মেশিনারির কথা বলি, সর্বক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি, প্রায় ক্ষেত্রে আমরা দেখেছি যে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার হয়ে গিয়েছে। কয়লা দেখা যাচ্ছে ইন্দোনেশিয়ান নিম্ন কোয়ালিটির কয়লা, সেই কয়লাটাকে অস্ট্রেল কয়লা দেখিয়ে $100 হয়তো বা কয়লার দাম পার মেট্রিক টন হবে, সেটাকে $200 দিয়ে এখান থেকে এলসি দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, কাস্টম, চট্টগ্রাম পোর্ট সবাই কিন্তু তার মধ্যে এক ধরনের সহযোগিতার মনোভাব করে দিচ্ছে। ফার্নেস অয়েলের ক্ষেত্রে যেহেতু প্রচলিত নয় ফার্নেস অয়েলের দাম কত, যদি পেট্রোল বা গ্যাস হতো আমরা বলতে পারতাম। ফার্নেস অয়েলের ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটেছে। বাংলাদেশে যে কোম্পানির মালিক, সিঙ্গাপুর বা দুবাই তো সেই একই কোম্পানির মালিক। 100 টাকার ফার্নেস অয়েল দেখা যাচ্ছে যে 150-200 টাকা করে সেখানে এলসি দিয়ে দিচ্ছে, এবং সেই এলসির মাধ্যমে বাংলাদেশ থেকে যে ট্রেড বেস মানি লন্ডারিংয়ের মাধ্যমে সারের ক্ষেত্রে তাই হয়েছে। আমরা সারের ক্ষেত্রে আমরা সার কিনতে কি দেখেছি, যে সার কিনতে সরকার নিজস্ব ভাবে কেন সার আমদানি করে না, সরকার কেন সেখানে ভ্যান্ডার তৈরি করে, এবং সেই ভ্যান্ডারদেরকে $70-80 সার কেন $150-200 দিয়ে সেখানে আমাদেরকে আমদানি করতে হবে, এবং আমরা তো সেই টাকা কোনোভাবে তাদেরকে না দিয়ে ছাড় পাচ্ছি না। সো এই যে আমরা ট্রেড বেজ মানি লন্ডারিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে আমরা আমাদের যে ফার্নেস অয়েল বলি, আমাদের সার বলি, কয়লা বলি, জাহাজ ভাঙার শিল্প বলি, এই সকল ক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা বিদেশি কিন্তু অর্থ পাচার হয়ে গিয়েছে। সে কারণে আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। আমি অবশ্যই আশা করি যদি কর বিভাগের মধ্যে ন্যায্যতা, স্বচ্ছতা তৈরি করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, তারা যেভাবে রক্তের জন্য লাইনে দাঁড়িয়েছিল না মাইলস্টোনের সেই শিক্ষার্থীদের মৃত্যুর সময় ঢাকা মেডিকেল কলেজের সামনে, বাংলাদেশের মানুষ কর দিবার জন্য লাইনে দাঁড়িয়ে তারা কর দিবে। আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে একজন নির্ম আলোচক, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মানিত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান FCMকে আমি এই পর্যায়ে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আজকের এটা একটা একাডেমিক ডিবেট, আমি এটাকে একাডেমিক সেশন হিসেবে নিচ্ছি। আমাদের সরকার পক্ষ যেই বিষয়গুলো উপস্থাপন করেছেন, বিশেষ করে কর ব্যবস্থাপনায় সংস্কারের কথা বলা হয়েছে, এটা কিন্তু অনেক ব্রড পার্সপেক্টিভ। বলা হয়েছে পুরো কর ব্যবস্থায় সংস্কার করতে হবে, এবং সেই সংস্কারের মাধ্যমে প্রত্যাশিত রাজস্ব, সরকারের যে রাজস্ব প্রয়োজন সেটা আহরণ করা সম্ভব। এবং খুব সঠিকভাবেই অনেকগুলো বিষয়ে আমি বলবো যে আমাদের বিতার্কিকরা, বিশেষ করে সরকার পক্ষের বিতার্কিক উপস্থাপন করেছেন। প্রথম বিষয় ছিল কর শিক্ষা। এই জায়গাটাতে আমরা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক পিছিয়ে আছি। সত্যিকার অর্থে বাংলাদেশে কোনো কর শিক্ষা নাই। আপনি দেখেন প্রাইমারি স্কুলে কোনো কর শিক্ষার উপর কোনো সিলেবাস নেই, সেকেন্ডারিতে নাই, হায়ার সেকেন্ডারিতে নাই। একমাত্র টার্সিয়ারি এডুকেশনে আমাদের ইউনিভার্সিটি লেভেলে শুধুমাত্র যারা বিজনেস পড়ে, তাও সবার না, কিছু কিছু জায়গায় আমরা কর শিক্ষাটাকে জোর দিয়েছি, অন্য জায়গায় না। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সত্যি সত্যি যদি আমরা সচেতনতা অর্জন করতে চাই নাগরিকদের মধ্যে, যে কথা আমাদের স্পিকার মহোদয় বলেছেন যে বাংলাদেশের মানুষ অনেক বেশি আবেগী, অনেক বেশি ইমোশনাল, এবং ইমোশনই হচ্ছে কিন্তু মোটিভেশনের সোর্স। তো সত্যিকার অর্থে যদি আমরা মানুষকে ইমোশনালি কানেক্ট করতে পারি, দেশের জনগণকে ইমোশনালি কানেক্ট করতে পারি, তাহলে রাজস্ব আদায় করা সম্ভব। সেকেন্ড হচ্ছে প্রযুক্তি নির্ভরতা। প্রযুক্তি নির্ভরতার সবচেয়ে বড় সুবিধা হলো, যেমন আমাদের স্পিকার মহোদয় বললেন যে অডিট সিলেকশন নিয়ে একটা বড় কমপ্লেইন, একটা ভীতি তৈরি হয় যে এখানে সাবজেক্টিভলি তাদের নিজস্ব বিচার বিবেচনা তারা অডিট সিলেকশন করে। যখন আমরা মেশিনকে বলবো তোমাকে আমি এই লজিক দিলাম, তুমি আমার অডিট সিলেকশন করে দাও, তাহলে কিন্তু আর সাধারণ মানুষের মধ্যে এই দুর্ভাবনা থাকবে না কখন আমাকে অডিটে ফেলে, এটা লজিকের মধ্যে দিয়ে পড়বে। এবং আমি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু আমরা ভ্যাট অডিট এবং ট্যাক্স অডিট, আপনি এটা বলেন নাই, আমরা কিন্তু ম্যানুয়াল সিলেকশন 100% বন্ধ করেছি। ভেরি রিসেন্টলি আমরা র্যান্ডম বেসিসে ডিজিটাল পদ্ধতিতে 15,400 অডিট সিলেকশন করেছি যে তোমরা এখন এগুলো অডিট করো। তার মানে এই অডিট সিলেকশনের সাথে কোনো ব্যক্তি জড়িত নাই। তারপরে এসে জবাবদিহিতা এবং দুর্নীতি হ্রাস, এটাও কিন্তু সরকার পক্ষ নিয়ে এসছে থার্ড পয়েন্ট হিসেবে। এটা অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের প্রতিটা পদে পদে জবাবদিহিতার ব্যবস্থা নাই বলে, অথবা থাকলেও সেটা কার্যকর নয় বলেই কিন্তু আমাদের এত এত প্রবলেম তৈরি হচ্ছে। একইভাবে তারা বলেছে যে আমাদের ক্যাশলেস ট্রানজ্যাকশন যদি আমরা করতে পারি, প্রতিটা ট্রানজ্যাকশন যদি রেকর্ডে চলে আসে, তাহলে কিন্তু চাইলেও আমাদের বড় বড় ট্যাক্স যারা ফাঁকি দেয় তারা ফাঁকি দিতে পারবে না। সুতরাং এখানেও আমাদেরকে হলিস্টিক্যালি কাজ করবে। কর ব্যবস্থাপনার সংস্কার মানে কিন্তু সবগুলো একসাথে, শুধুমাত্র পলিসি সেপারেশন কোনো মহা ঔষধ নয়, এটা কোনো পেনিশিয়া নয়। এবং আমরা সেপারেট করলাম
কিন্তু এরপরে যদি আমরা এটাকে ঠিকভাবে অপারেট করতে না পারি সেখানে কিন্তু ব্যর্থতা অনিবার্য। সুতরাং শুধু সেপারেট করলেই সব প্রবলেম সলিউশন সলভ হয়ে যাবে ব্যাপারটা তাও না, এটা সবাই একমত। একইভাবে অপোজিশনে যারা বক্তব্য দিয়েছেন আমি মনে করি তারাও খুবই যৌক্তিকভাবে বলেছেন যে এটা শুধুমাত্র সংস্কার করলেই হবে না। ইতিপূর্বে আমাদের অনেক সংস্কার হয়েছে, অনেক সংস্কারের রিপোর্ট দিয়েছে, কিন্তু সেই রিপোর্টগুলো যদি আমরা কেতাব আকারে রেখে দিই, আমাদের ধুলায় জমে থাকে, অথবা আমরা এগুলোকে খুব যত্ন করে কেবলমাত্র আর্কাইভ করি কিন্তু এর কোনো বাস্তবায়ন যদি ডে টু ডে না করি তাহলে সেখান থেকে ভালো ফল পাওয়া যাবে না। আমাদের এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে না, সব জায়গায় এই প্রবলেমটা আছে। এবং যে কথাটা তারা ভালোভাবে বলার চেষ্টা করেছে, পলিসি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ। সেই জায়গাগুলোতে আমাদের বড় রকমের ঘাটতি আছে। স্টেক হোল্ডারদের পার্টিসিপেশনের বিষয়টা আসছে, যদি তারা ঠিকভাবে কোঅপারেট না করে তাহলে যত সংস্কার প্রস্তাবে আমরা আনি না কেন এগুলো বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে যাবে। জনগণের আস্থা এবং করদাতাদের আস্থা অর্জন এটা খুবই ইম্পর্টেন্ট। জনগণ যদি মনে করে, করদাতারা যদি মনে করে যে আমরা আমাদের কষ্টার্জিত আয়ের একটা বড় অংশ যেটাকে আমরা সরকারকে দেই সেটা যদি প্রপারলি ব্যবহার না হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার না হয়, তাহলে তারা ডিমোরালাইজড হয়। আবার এটাও সত্যি কথা যে ট্যাক্সটা এমন একটা বিষয়, এইটা কিন্তু কম্পালসারি পেমেন্ট, এটা কিন্তু অপশনাল না। দেশের নাগরিককে তার আয়ের একটা অংশ ট্যাক্স দিতে হবে, এটা সারা দুনিয়ার নিয়ম। আমরা যদি সোভরেন কান্ট্রিতে বিশ্বাস করি, সার্বভৌমত্ব দেশে বিশ্বাস করি, ইভেন আমরা যদি আমাদের পরিবারের প্রতি বিশ্বাস করি, একটা পরিবার চালানোর জন্য যেমন অর্থ লাগে এবং সেই অর্থটা কারা দেয়, পরিবারের সবচেয়ে রোজগারের সদস্য যিনি, যদি বাবা হন বাবা দেন, বাবার সাথে যে ভাই যোগ হয় ভাইওটা কিছু কন্ট্রিবিউট করেন। ঠিক তেমনি একটা রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের সকল নাগরিককে, এটা একটা পরিবার, একটা আমাদের হয়তো 7 সদস্যের পরিবার, সেটার ফাইন্যান্সিং যেভাবে হবে আমার 18 কোটি পরিবারের ফাইন্যান্সিং এক্স্যাক্টলি সেমভাবে হবে। সেখানে সবচেয়ে ধনবান যিনি, যার আয় সবচেয়ে বেশি, উনি সবচেয়ে বেশি কর দিবেন, যার আয় কম তিনি কম দিবেন, যার আয় নাই উনি দিবেন না, আর যার অবস্থা অত্যন্ত খারাপ তাকে উল্টো রাষ্ট্র তাকে বিভিন্নভাবে অর্থ সহায়তা দিয়ে তার যে মৌলিক চাহিদাগুলো সেগুলো মিট করবে। এটাই হচ্ছে নিয়ম। সুতরাং এটা কিন্তু কম্পালসারি, এই পেমেন্টটা আমাদের সবাইকে করতেই হবে। এখানে সত্য কথা যে আমরা খুব বেশি আগাতে পারি নাই, আমরা 50 বছর ধরেই আমাদের টার্গেট ফেল করেছে। এই টার্গেটগুলোর ক্ষেত্রেও সবসময় এগুলো খুবই অপটিমিস্টিক টার্গেট হয়। ইদানিং একটু টার্গেটের যে পার্সেন্টেজটা একটু কমেছে, কিন্তু একটা সময় ছিল প্রায় 45 to 50% বেশি টার্গেট দিত। তা আমার যে জিডিপি গ্রোথ, যেমন এই বছর জিডিপি গ্রোথ দেখেছেন অনেক বড় আকারের একটা ধাক্কা খেয়েছে। আমাদের যে ইকোনমিক কন্ডিশন তার তুলনায় যদি আমি অনেক বেশি টার্গেট দিই, গিভেন দ্যাট যে আমরা অন্য কোনো জায়গায় সংস্কার করতে পারি নাই, তাহলে কিন্তু ইট ইস ভেরি ভেরি ডিফিকাল্ট। আমাদের যেহেতু প্রতি বছরই আমরা ডেফিসিট বাজেট করতে হয়, আমাদের কালেকশনটা খরচের তুলনায় কম হয়, আমরা অভ্যন্তরীণ ঋণ এবং বৈদেশিক ঋণ করি। এই ঋণ করা মানেই কিন্তু আমি আমার নেক্সট জেনারেশনের উপরে বার্ডেনটা চাপিয়ে দিয়ে যাচ্ছি। আজকে যারা এখানে এখনও ছাত্র তারা সামনে ট্যাক্স পেয়ার হবে, আমরা যারা এই প্রজন্মের ট্যাক্স পেয়ার তারা কম ট্যাক্স দিচ্ছি, তাদেরকে বেশি ট্যাক্স দিতে হবে, তাদের ভোগ কমে যাবে। এই যে ইন্টার জেনারেশনাল ইনইকুইটি আমরা তৈরি করছি, এই জায়গাগুলোতে আমরা বেরোতে পারবো যদি আমরা সত্যিকার অর্থে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আমরা যেটা বলছি প্রযুক্তি নির্ভর করতে পারি, যেখানে কেউ কোনো অ্যাকশন নিয়ে কোনো কোয়েশ্চেন তুলতে পারবে না, তাহলেই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এবং বিরোধী দল যে কথাটা বলেছেন, আসলে সংস্কারের চেয়েও বড় প্রবলেম হচ্ছে ইমপ্লিমেন্টেশন। যে আমরা যা কিছু আছে সেগুলোকে, যেই আইনগুলো আছে, যেই কারণগুলো আছে সেগুলো আসলে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি না। অনেক রকমের অনিয়ম, অনেক রকম অব্যবস্থাপনা, অনেক রকমের ডেভিয়েশন আমরা ইনস্টিটিউশনালি সহ্য করে যাচ্ছি। এখান থেকে আমাদের বেরোতে হবে, সেখানেও আমরা বড় একটা রেজাল্ট পেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ফলাফলে চলে এসেছি। আমাদের আজকে প্রস্তাবটি, সে প্রস্তাবটি হচ্ছে কর ব্যবস্থাপনা সংস্কারের মাধ্যমে প্রত্যাশিত রাজস্ব আহরণ সম্ভব। যারা প্রস্তাবের পক্ষ দল হা বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন, প্রস্তাবের পক্ষ দল হা বলুন, আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন, প্রস্তাবের বিপক্ষে যারা আছে না বলুন। কর ব্যবস্থাপনা সংস্কারের মাধ্যমে প্রত্যাশিত রাজস্ব আহরণ সম্ভব, এই বিষয়ে প্রস্তাবটি
সম্মানিত বিচারকের রায়ে আজকের এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু আজকের এই ছায়া সংসদে হাজত যুক্ত হয়েছে, সে কারণে আমরা বলছি এই ছায়া সংসদে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজয় লাভ করার গৌরব অর্জন করেছে। শুভ দর্শক মণ্ডলী, আপনাদের এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আমাদের আজকের রাজস্ব আহরণ প্রক্রিয়ায় কিভাবে আমরা আরও বেশি জনসম্পৃক্ততা করতে পারি, সংস্কার করতে পারি, সে বিষয়ের এই ছায়া যারা সবাই দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানে শেষ করছি।